অফিসার্স ক্লাব ব্যবহার করে মুখ্য সচিব আব্দুস সাত্তারের লাগামহীন তদবির বাণিজ্য। অফিসার্স ক্লাব দখল 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই জনাব আব্দুস সাত্তার তার কয়েকজন সহযোগীদের নিয়ে ঢাকা অফিসার্স ক্লাব দখল করেন। বিশেষ করে গণঅভ্যুত্থানের পর নির্বাচিত আওয়ামী লীগ গ্রুপটি পালিয়ে গেলে তিনি সাধারণ সম্পাদকের চেয়ারটি দখল করেন। এ নিয়ে আদালতে মামলা আছে। তার ব্যাচমেট ক্যাবিনেট সচিব শেখ আব্দুর রশিদ তাকে আশকারা দেন। ইজিএম দেখে নতুন করে তার নিজস্ব আজ্ঞাবাহী লোকদের দিয়ে কমিটি গঠন করে নিজের সাধারণ সম্পাদক পদ কনফার্ম করেন। পদ পরিবর্তনের সুযোগ নিয়ে তিনি ম্যাডাম খালেদা জিয়ার পিএস পদ ব্যবহার করে রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রবীণ সিনিয়র জুনিয়র আমলাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অফিসার্স ক্লাবটি যে ন্যাক্কারজনক পন্থায় দখল করেন তা নিয়ে সিনিয়র ব্যুরোক্রেটিক মহলে বিএনপি সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রচারণা পরিলক্ষিত হয়। ক্লাব দখলের বিষয়টি উপদেষ্টা পরিষদের আলোচনায় আসে, এমনকি বিএনপি মহাসচিবকে অবহিত করা হয়। বিএনপি মহাসচিব এ বিষয়ে আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করলেও এর কোনো বিহিত করতে পারেননি। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে হওয়া চাঁদাবাজির ঘটনায় বিএনপির নাম আসায় এর সাথে অফিসার্স ক্লাবের দখলের বিষয়টি যুক্ত করে ট্যাগ করা হয়। অফিসার্স ক্লাবের দখল একটি এলিট ক্লাস দখল হিসেবে চিহ্নিত হয়। এর ধারাবাহিকতায় উত্তরায় তিনি আরেকটি ক্লাব দখল করেন ক্লাবটির নির্বাচনের দুদিন আগে। এতে করে উত্তরা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় যে স্বৈরাচার হাসিনার আমলে যেভাবে দখলবাজি করা হতো ওইরূপই করছে বিএনপির নাম ব্যবহার করে। ওই দখলবাজিতে জনাব সাত্তারের লাঠিয়াল হিসেবে ঘটনাস্থলে সশরীরে ছিলেন মশিউর রহমান সপ্তম ব্যাচ ও তৌহিদুর রহমান সপ্তম ব্যাচ, যিনি মূলত শিবির ক্যাডার ছিলেন। গুপ্ত হিসেবে পিএমওতে ঢুকে পড়েছিলেন, পরে সময় মতো ছবল বসান। এই তৌহিদ 2004 সালে প্রধানমন্ত্রীর অফিসে পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে প্রধানমন্ত্রীর সচিব নুরুল ইসলামের সাথে ষড়যন্ত্রমূলকভাবে তৎকালীন প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বানোয়াট দুর্নীতি তদন্তের চিঠি স্বাক্ষর করে 6টি মন্ত্রণালয়ে তদন্ত করতে পাঠান, যা বিএনপি সরকার পতনের স্টাম্প কার্ড হিসেবে তুলে দিয়েছিলেন আওয়ামী লীগ সেক্রেটারি আব্দুল জলিলের হাতে। গোয়েন্দা তদন্তে বিষয়টি ধরা পড়লে নুরুল ইসলাম চাকরি হারালেও কনিষ্ঠ হওয়ার ফলে তৌহিদের চাকরি সে সময় টিকে যায়। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদটি দখল করে আব্দুস সাত্তার ক্রমাগত যে সকল অনিয়ম, অন্যায় ও অপকর্ম করেছেন বা এখনো করে যাচ্ছেন তার একটি ফিরিস্তি নিম্নে প্রদত্ত হলো। তদবির বাণিজ্য। 5 আগস্ট 2024 তারিখে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর তিনি অফিসার্স ক্লাবটিকে তার নিজস্ব খামখেয়ালিপনা ও তদবির বাণিজ্যের এক লীলাভূমিতে পরিণত করেন। সেখানে বসে সিভিল প্রশাসন সহ বিভিন্ন দপ্তর সংস্থায় তদবির বাণিজ্য শুরু করেন। এর মধ্যে কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি, নিয়োগ, বদলি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের কার্যক্রম পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া টেন্ডার বাণিজ্য, দুর্নীতি মামলা ও পুলিশি মামলা থেকে রেহাই বাণিজ্য অন্যতম। তদবির বাণিজ্য করতে গিয়ে তিনি সংশ্লিষ্ট বিভাগ দপ্তরের প্রধানদের অনেককে, অর্থাৎ যার দপ্তরে কাজ, অফিসার্স ক্লাবে ডেকে পাঠাতেন এবং কাজটি করে দেওয়ার জন্য মেন্টালি ভয়ভীতি দেখিয়ে সময় বেঁধে দিতেন। তদবির বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো দলের বা আদর্শের সেটা তার কাছে বিবেচ্য বিষয় ছিল না। টাকা পাওয়া গেছে কিনা তাই মুখ্য ছিল। তার লক্ষ্য ছিল তদবির করে কোটি কোটি টাকা উপার্জন করা। এক্ষেত্রে তার একটা সিন্ডিকেট ছিল এবং এখনো আছে। এর বাইরে তার দুজন কেশিয়ারের মধ্যে একজন অফিসার্স ক্লাব স্টাফ, অন্যজন নির্বাচন কমিশনের একজন প্রাক্তন প্রমোট কর্মকর্তা। বিতর্কিত ও কর্মকর্তাদের রক্ষা। ওই সময় টাকার বিনিময়ে আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারীদের পদ পোস্টিং ধরে রাখতে তাদের পাশে শিল্ড হয়ে দাঁড়ান এবিএম আব্দুস সাত্তার। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় শেখ হাসিনার সাবেক 2 এপিএস স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব পদে কর্মরত ফ্যাসিস্টরা 5 আগস্টের পরে বলে বেড়াতো সাত্তার সাথে কথা হয়েছে, তিনি আমাকে কাজ করে যেতে গ্রিন সিগন্যাল দিয়েছেন। অনেক ফ্যাসিস্ট কর্মকর্তা এই পদ্ধতি ব্যবহার করে ইন্টারিমের পুরো পিরিয়ড পার করে এখনো বহাল তবিয়তে আছেন, যেমন এফআইডি, ইআরডি এবং অর্থ সচিব। আগের রেজিমের লোকদের পদ থেকে যেন কোনোভাবেই আউট করা না হয় সেই দায়িত্বটি তিনি দক্ষ হাতেই পালন করেছেন। এভাবে তিনি 5 আগস্টের পর আওয়ামী মদতপুষ্ট ও সুবিধাভোগী কর্মকর্তাদের স্ব পদে বহাল রাখার তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আওয়ামী সচিবদের বহাল রাখার কাজটি করে
তিনি প্রায় 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জনশ্রুতি আছে। এ কারণে সচিবদের কর্মকর্তা কর্মচারীদের কাছে তার গ্রহণযোগ্যতা এখন শূন্যের কোঠায়। এমনকি এটাও শোনা যায় যে তিনি যখন অন্তর্বর্তী সরকারের সমালোচনা বা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন, তখন তিনি অত্যন্ত সতর্কভাবে কথা বলার চেষ্টা করতেন। কারণ কোনো এক মহিলা সচিবের সাথে তার একটি টেলিফোন আলাপচারিতায় শোনা যায় তিনি বলছেন, এই সচিব, তুমি কি খেয়াল করেছো তালিকায় তোমার নাম থাকলেও আমি সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তোমার নাম কিন্তু উচ্চারণ করিনি। তুমি ফ্যাসিস্টের লোক হওয়া সত্ত্বেও আমার কথা রেখেছি।